আমি দোয়া করি এবং সেলুট জানাই নাহিদ ইসলামকে, যে একজন তরুণ রাজনীতিবিদ। আজকে নাহিদ ইসলাম চমৎকার এই কাজটি করেছে বলে আমি তার জন্য দোয়া এবং ভালোবাসা রাখছি। আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আলেম ওলামাদের জন্য, ইমাম খতিবদের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার আসেনি যেই সরকার আলেম ওলামাদের এত বেশি সমর্থন পেয়েছে। পিনাকি দাদা, আপনি যে মিথ্যাচার করলেন বা জেনে বুঝে, আপনার এটার জন্য অবশ্যই পোস্ট ডিলিট করে আপনাকে ক্ষমা চেতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ঠিক ঘোষণা দিয়েছে, পাশাপাশি যে টিম নামিয়েছে বড় কিছু ঘটানোর জন্য এক বিশাল প্রস্তুতি। এবার থলের বিড়াল বের হয়ে আসছে। বিড়াল যে থলের ভিতরে লুকিয়ে ছিল তা বের করেছেন গতকাল 100-তে 100 বার সঠিক বলেছিলেন। প্রিয় দর্শক, গর্জন যখন আসে না, থলের বিড়াল থল থেকে নড়াচড়া দিয়া উঠে এবং সে যে এখানে আছে কেউ না জানলেও সবার জানার সুযোগ হয়। আরেক তথ্য দিয়ে রাজনীতিতে একটা চমক সৃষ্টি করলেন বা জাতিকে চমকে দিলেন পিনাকি ভট্টাচার্য। ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে শেখ হাসিনা। আসলে আপাতত কষ্টে আছে যে এত কিছু করলো। এখন একটা কথা আছে না, যে ঘরটা আমি করলাম সেই ঘরে আমি ঘুমাইতে পারলাম। তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা বলে, যেটা করে, এটা দেশপ্রেম থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে জুলাই গণ আন্দোলনটাকে লালন করা, প্রতিষ্ঠা করার জন্য পিনাকি ভট্টাচার্য বলে থাকে। চরমনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে হঠাৎ করে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী মাঠে নেমেছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়া, স্তব্ধ করে দেয়া। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএনপিটা খায়ও না আর বিএনপি কিছু পরেও না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেশপ্রেম আছে বলে দেশের তরুণ তরুণীরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে যেরকম ভালোবাসে, দেশের আপামর টপ লেভেলের রাজনীতিবিদের ভিতরে কিছু কিছু যাদের স্বার্থ নষ্ট হয় পিনাকির কারণে, তারা বিরোধিতা করলেও দেশের মেধাবী শিক্ষিত একেবারে সচিব, মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা পর্যায়ের মানুষরা তাকে কিন্তু ফলো করে এবং তার ভিডিও থেকে রাষ্ট্র পরিচালনার জন্য সরাসরি অনেক উপদেষ্টারা তার ভিডিওর পরে বাস্তবতা প্রমাণ করতে আমরা বহু ভিডিওর উদাহরণ দেখাতে পারবো। প্রিয় দর্শক, সেই জায়গায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেখলেন যে চুপুকে বিদায়ের বেলা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি, সংবিধান 72-টা বন্ধ করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি। এখন কোন বিএনপি? রিয়েল বিএনপি না ডুপ্লিকেট বিএনপি? আমরা ডুপ্লিকেট বিএনপি তাদেরকে বলছি যারা বামপন্থী থেকে বিএনপিতে এসেছে, আর রিয়েল বিএনপি তাদেরকে বলছি যারা ডানপন্থী এবং ইসলামপন্থী, মুসলিম লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল যাদের পরিবার আগে করতেন, পরে জিয়াউর রহমানের হাত ধরে যারা, বেগম খালেদা জিয়ার হাত ধরে যারা বিএনপিতে এসেছে, তাদেরকে আমরা রাইটপন্থী বা ডানপন্থী বিএনপি বলে থাকি। উপরের লেভেলে কিছু কই মাছ খাওয়া মানুষগুলা ওই যে নরেন্দ্র মোদীর গোবর আর চেনা যারা খেয়ে ফেলেছে, তারা কিন্তু গোবর চেনা না খাইলে তাদের ঘুম আসে না। ওই রকম কিছু পন্থী বিএনপি যে উপরের লেভেলে আছে বামপন্থী, এটা বিএনপিরই মেজরিটি ভাই বোনেরা জানেন। এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য নাকি খালেদা জিয়ার নাম বলেছে বিএনপির লোকেরা যাতে পিনাকি ভট্টাচার্যের উপরে খেপে না যায়। প্রিয় দর্শক, বিএনপির লোকেরা যে খেপে গিয়েছে আর যায় না তার দু একটি প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। এই যে পহেলা জুলাই চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠান করলো বিএনপি, সকল দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে আমন্ত্রণ দিয়ে অনুষ্ঠান করলেন, সেখানে আহত এবং নিহত পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ করেছেন। একজন আহত ইয়াং ছেলে 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে সকল অতিথিদের সামনে দিয়ে। এটার অর্থ আমরা বুঝেছি যে তার মানে তাদেরকে উপস্থাপন করেছে কতজন আহত আছে, আহতদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সবাই যাতে চোখে দেখে একটা তরুণ
ছেলের পা নাই, 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে যে কোনো কারণেই হোক ছেলেটার দিকে তাকাচ্ছেন না। আমরা দেখছি বিএনপির সিনিয়র নেতারা, বয়স্ক সিনিয়র নেতারা একে অপরের সাথে কানে কানে কথা বলছে, কেউ পিছনের দিকে তাকিয়ে আছে। এই পিকচারটাকে পিনাকি ভট্টাচার্য গত 24 ঘন্টা আগে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছে। ওই পিকচারটা পোস্ট করে পিনাকি সকল বিএনপির সিনিয়র নেতাদেরকে এইভাবে লিখেছে যে বুইরাদের অবস্থা দেখেন, এখানে আহত এই তরুণ আমাদের যোদ্ধা হেঁটে যাচ্ছে, আর বুইরাগুলা কানে কানে একে অপরের সাথে অন্য আলাপ নিয়ে ব্যস্ত আছে, একবারও ছেলেটার দিকে তাকাচ্ছে না। তাহলে এই দুইটা কথা দেখেন। জাহিদ বলেছে বিএনপির সমর্থন পাওয়ার জন্য পিনাকি এই খালেদা জিয়ার নাম বলেছে প্রেসিডেন্ট হতে, তাহলে 2 দিন আগে। আর 2 দিন পরে পিনাকি যখন ওই ছবিটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে সে লেখে বুইরাগুলার অবস্থা দেখেন, বিএনপির বুইরা নেতাদের অবস্থা দেখেন। তাহলে আপনারা ভিডিওটা দেখেছেন, তার ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে দেখবেন ওই ছবিটা এবং ওই লেখাটা পিনাকি ভট্টাচার্য লেখে আছে। তাহলে জাহিদ রহমান যে বললেন, জাহিদ বলার কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই পিনাকি কিন্তু ওই ছবিটা পোস্ট করেছেন। তাহলে বিএনপির দয়া যদি নিতে চা, বিএনপির মায়া যদি নিতে চা, বিএনপির কাছ থেকে কিছু যদি পেতে চা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তাহলে কি বিএনপির সিনিয়রদেরকে বুইরা খাটাস, বুইরা শব্দ ব্যবহার করতেন? তাহলে তার সাথে মিল খাচ্ছে না। তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা বলে, যেটা করে, এটা দেশপ্রেম থেকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে জুলাই গণ আন্দোলনটাকে লালন করা, প্রতিষ্ঠা করার জন্য পিনাকি ভট্টাচার্য বলে থাকে। আলেম ওলামাদের জন্য, ইমাম খতিবদের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির সাথে তলে তলে আতাত করে কিংবা হাত মিলিয়ে সে অর্জনগুলো সরকার ম্লান করে দিয়েছে, সব ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার আসেনি যেই সরকার আলেম ওলামাদের এত বেশি সমর্থন পেয়েছে। 2001 থেকে 2006 সাল বিএনপি জামাত সরকার, হ্যাঁ আলেম ওলামাদের একটা বড় অংশের সমর্থন ছিল, কিন্তু একদম নন পলিটিক্যাল সাধারণ আলেম, ইমাম, খতিব থেকে শুরু করে সব শ্রেণীর আলেম ওলামাদের সমর্থন, কোন সরকারের প্রতি অ্যাবসলিউট সমর্থন এবং দোয়া, সরকারের প্রধানের প্রতি ভালোবাসা, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না, যেটা প্রফেসর ইউনূসের ক্ষেত্রে হয়েছিল। আলেম ওলামারা দোয়া করতো, আল্লাহ ইউনূস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয় বাংলাদেশে। এবং আমরা ওইভাবে বলতাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রফেসর ইউনূসকে কবুল করেছেন, কারণ মানুষ যেভাবে তাকে চায়, হুজুররা যেভাবে তার জন্য দোয়া করছে, এবং তার প্রতি যে সিম্পেথি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, যে প্রফেসর ইউনূসকে সুদখোর বলে নাই এমন কোন হুজুর নেই বাংলাদেশে। মসজিদের খুতবায় হলো তাকে মিনিমাম সুদখোর বলেছে, মিনিমাম গালি এটা। সেই ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর সেই ইউনূসকে কেউ সুদখোর বলে না। সরকারের ইসলাম বিরোধী কাজের দায় ইউনূসের উপর দেয় না, শুধু ওই লোকজনকে গালাগালি করে। যেমন নারী বিষয়ক সংস্কার কমিশন, ওইটা হাসিনার আমলে হলে ওই সংস্কার কমিশনের গালিটা খেত হাসিনা, কিন্তু ইউনূসের আমলে ইউনূস গালি খায় না, হুজুররা ইউনূসকে কিছু বলে না। এতটা এক্সেমশন, ইমিউনিটিস প্রফেসর ইউনূস পেয়েছেন আলেমদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে। সব আলেম ওলামা হুজুরের তাকে সম্মান দিয়ে কথা বলেছে। বাইতুল মুকাররমের খতিবের সাথে যে তার সম্পর্ক, খতিব যেভাবে তাকে নসিহত করেন, যেভাবে জড়িয়ে ধরেন, এটা অভূতপূর্ব। এবং রাষ্ট্রে আলেম ওলামাদের সম্মান, এটা বাংলাদেশে কোনো সরকারের আমলে হয়নি। যার মিসইউজ আমরা কিছু দেখেছি, কিছু আলেম ওলামা বা কিছু ইসলামপন্থীরা অতিরঞ্জিত কাজ, ফুটবল বন্ধ করে দেওয়া, অমুক তমুক, এগুলো করেছে। এবং আলেম ওলামারা বিভিন্ন জঙ্গি ট্যাগ খেয়ে বা যারা যতভাবে নির্যাতিত হয়েছিল, সবাই এখন মুক্তি পেয়েছে। ওয়াজ মাহফিল নির্বিঘ্নে করা যায়, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। তো এই বিষয়গুলো বিএনপির কারণে সব ব্যর্থ হয়েছে। ইউনূস শেষ পর্যন্ত বিএনপির সাথে হাত মিলিয়েছে অন্যদের ওভারলুক করে, যার ফলে এখন প্রফেসর ইউনূসের প্রতি সে আগের ভালোবাসা, সম্মান নেই। আমরা চাই যে আবার দ্রুত সেটা ফিরে আসুক। একটা যুগান্তকারী পদক্ষেপ, ইমাম ও খতিবদের বেতন 2015 সালের পে স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। আপনি চিন্তা করেন, ইমাম ও খতিবদের বেতন, তাও আবার একটা পে স্কেল অনুযায়ী দেয়া, এটা কল্পনা করেছেন বাংলাদেশে কোনোদিন? ইমাম খতিবদের বেতন দেওয়া হবে সরকারি পে স্কেল অনুযায়ী, দ্যাট ওয়াজ আনইমাজিনেবল। কিসের বেতন? 2000 টাকা, 3000 টাকা, একটু ভালো মসজিদ হলে 10,000 টাকা, 15,000 টাকা সর্বোচ্চ। কিন্তু কিসের পে স্কেল অনুযায়ী? সভাপতি, সেক্রেটারি, এলাকার মানুষ যেটা মনে করবে ওইটা দিয়ে দেয়, তাও ঘুরায়। অনেকে 2-3 মাসে দেয় না, 10 তারিখ 15 তারিখ দেয়।
আবার কত তুচ্ছতা ছিল, ইমামের মাধ্যমে মসজিদ ঝাড়ু থেকে শুরু করে মসজিদের টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে সবই করায়। ইমামদের দেশে কোনো সম্মান নেই। ইমাম কারা? সবচাইতে অবহেলিত, কিছু করতে পারে না, আবার অনেক ক্ষেত্রে ডিসেবিলিটি, হাত আছে পা নেই, পা আছে হাত নেই, এরা ইমাম একটা অংশ। কিন্তু হওয়ার কথা ছিল সমাজের সবচেয়ে অভিজাত তিনি হবেন ইমাম। এই জন্য দেখবেন যে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে যারা হুজুরদের মধ্যে, আলেমদের মধ্যে যারা অভিজাত, তারা আবার ইমাম নয়। যেমন বিভিন্ন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, খোঁজ নেন, তারা ইমাম না। তারা সর্বোচ্চ দুই একজনে কোন জুমা মসজিদের খতিব, তাও একটা বড় অংশ না, ওগুলোর সাথে তারা নাই। তারা জুমার দিন একটা নামাজ হলে একটা 20-এ যেয়ে নামাজ পড়ে আসে। মাদ্রাসার প্রিন্সিপালদের কথা বলছে, কারণ তারা এলিট, সমাজে প্রতিষ্ঠিত ভিআইপি, তারা ইমামতির সাথে জড়িত হয় না। এছাড়া বিভিন্ন সরকারি কলেজের, বেসরকারি কলেজের ইসলামিক স্টাডিজের শিক্ষক, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইমামতির সাথে তারা নাই। এমনকি কওমি মাদ্রাসার মুহতামিম যে অনেকে, যাদের একটু টাকা পয়সা আছে, বড় বক্তারা কিন্তু ভিআইপি, সেলিব্রিটি, তারা সর্বোচ্চ জুমা মসজিদের খতিব, ইমামও না। তো দর্শক, এই জন্য ইমামরা অবহেলিত। এই পদে ভিআইপিরা থাকলে এই পদে একটা সম্মান থাকতো, এবং মসজিদের মুতাল্লি ইমামকে দাম দেয় না। তে কি বলবে, এর কথা কি শুনবে, এ কি পড়াশোনা জানে, এরকম একটা তুচ্ছতাচ্ছিল্য অবস্থা। ইউনূস সরকারের আমলে এসে এই পারসেপশন চেঞ্জ হয়ে যাচ্ছিল। ইমাম কি, খতিব কি, আমরা বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিকের মাধ্যমে দেখেছি, যিনি ইউনূসকে নসিহত করতে পারে সরাসরি পাবলিকলি। এর একটা প্রভাব জাতীয়ভাবে পড়েছে। ইমাম খতিবরা তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তারা কনফিডেন্টলি কথা বলছে। সেই ইমামদের শুধু এই বাকস্বাধীনতা দিলেই যে সম্মান বাড়বে তা না, সম্মান বাড়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাকে উচ্চ বেতন দিতে হবে। মনে রাখবেন সহজ হিসাব, যার বেতন যত বেশি সে তত বেশি সম্মানিত, এটা একটা কমন থিওরি। যার আয় যত বেশি সে তত বেশি গুরুত্বপূর্ণ, যার টাকা আছে সে ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশে বাস্তবতা এখন মধ্যে। তবে অবশ্য একদম বোকাশোকা শুধু টাকা আছে, যদিও বোকাশোকা হলে টাকা উপার্জন করাও যায় না, তার কথা ভিন্ন। মানে দুই একটা এক্সেপশন বাদে টাকা থাকলে সেই হিট। এই জন্য ইমামদের বা যে কোনো পেশার মানুষকে, ওই পেশাটাকে সম্মানিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে তার বেতন বাড়ানো। তার উচ্চ বেতন দেওয়া মানে সে ভিআইপি। যে কোনো ক্ষেত্রে আপনি আজকে থেকে প্রাইমারি শিক্ষকদের বেতন বাংলাদেশের সবচেয়ে বেশি বেতন বানিয়ে দেন, 5 বছর পর দেখবেন প্রাইমারি শিক্ষকরা সবচেয়ে ভিআইপি সমাজে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য এই সিদ্ধান্তটা যুগান্তকারী। থানা ঘেরাও করে ফেলাইছে, থানা থেকে 2 জন আসামি ছিনায় নিয়ে গেছে। থানা যখন ঘেরাও করে, এই থানা থেকে পার্শ্ববর্তী থানায় টেলিফোন করছে, সাহায্য চাইছে যে পুলিশ ফোর্স পাঠাও, ওই থানাও ঘেরাও করে ফেলাইছে। হায় হায় হায়, কত বড় দল! পুরা স্বাধীনতা ঘোষণা তো ভাই, পাটগ্রাম ওনাদের হাতে। সত্যি সত্যি দরকার নাই পাটগ্রামে নির্বাচন করার, ওনাদের দিয়া দেন, এবং যেখানে যেখানে ওনাদের এমন ক্ষমতা আছে সব দিয়া দেন। খামাখা কি দরকার থানা টানাও ঘেরাও কইরা? আর ওনাদের ধৈরেন না, কারণ ধৈরা তো লাভ নাই। আপনারা ধৈরা নিয়ে যাবেন, ওনারা এসব থানা ঘেরাও করে নিয়ে যাবে। আপনাদের বেজ্জতি, তো পুলিশের বেজ্জতি হইতাছে, চরম বেজ্জতি হইতাছে। এরকম বেজ্জতি হইতে হইতে একটা টাইমে এমন জায়গা চলে যাবে, পুলিশের সেই যে কাপড়টা না লন্ড্রিতে নিতে চাবে না, যে লন্ড্রিতে নিতে চাইবে না পুলিশের কাপড়, বলবে যে না, আপনাদের কাপড় আমরা ধুমু না, আপনারা তো দেশের জন্য কিছুই করতে পারলেন না, অতীতও পারেন নাই, এখনো পারেন নাই। কেন পারে নাই বুঝলাম না। পুলিশকে ভয় পায় না, এইটা আবার কোন দেশ? পুলিশকে ভয় পায় না, আইন কানুন ভয় পায় না, কোনো কিচ্ছুতে ভয় পায় না, ধৈর্য দিলেই আবার ছাইড়া দেয়। হ্যাঁ, এই যে আজকেই র্যাবের একটা প্রেস কনফারেন্স ছিল, ওইখানে বলতেছিল কোন এক চাঁদাবাজ, মানে কি জানি একটা, মানে কেমন যেন একটা বিবর্ষণ নামটাও মনে নাই, এরে ধৈরা থানায় দিছে, থানা থেকে জেলে পাঠাইছে, জেল থেকে বাইরে আবার সন্ত্রাসী কার্যক্রম করতেছে। ওর যন্ত্রণা ওই এলাকায় কেউ ঘুমাইতেই পারে না, আজকে আবার অ্যারেস্ট করছে। এদিকে আর্মিও কিন্তু প্রেস কনফারেন্স করছে, ওনারা বলছে যে লুট হয়েছিল, যে আর্মস, ওই আর্মসের 80% ওনারা উদ্ধার করছে, এবং আইন শৃঙ্খলা আগের চেয়ে একটু বেটার বর্তমানে, এটা বলছে। এটার সাথে আমিও একমত, অনেক বেটার। কিন্তু এই যে এরকম ঘটনা যদি ঘটে, বিশাল ঘটনা তো, 2টা থানা ঘেরাও, পুলিশ ঘেরাও, আসামি ছিনায় লয়ে যাইতেছে, কি বার্তা দিতেছে সারা বিশ্বে? এটা তো ভয়াবহ ব্যাপার। এমন না যে নিষিদ্ধ করছে যাদেরকে, তারা এই ধরনের ঘটনা ঘটাইতেছে। ভাই, আমরা কি ভাবছিলাম, আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করে, নিষিদ্ধ মানে কি, ওনাদের কার্যকলাপ নিষিদ্ধ থাকবে, আওয়ামী লীগ নিষিদ্ধ না। ওই আওয়ামী লীগকে আমরা কি মনে করছিলাম যে ওরা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, সরকারকে অস্থির করে ফেলাবে? না ভাই, এরকম কিছু করে নাই। করলো কে? আপন মানুষ, একেবারে আপন মানুষ, যাদের নিয়ে
এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। হ্যাঁ, ওনাদের সঙ্গে নিয়েই তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। গত 16 বছর শেখ হাসিনা যাদের উপর জুলুম করছে তাদেরই তো সবচেয়ে বড় দল এই বিএনপি ভাই, সবচেয়ে বড় দল, তাদের উপরও তো জুলুম হয়েছে। সেই জুলুম থেকে উঠে আইসা আবার কিভাবে জুলুমবাজ হয়ে যাচ্ছে, এইটাই তো আমার মাথায় ঢুকে না। দেখবেন অনেকেই বলে শেখ হাসিনার হাতে আবার দেশটা ছাইড়া দেন, দেখবেন সবাই সোজা হয়ে যাবে। এই কথাটা কিন্তু বলে, এই কথাটার একটা অর্থ আছে ভাই। মানুষ অসহ্য হয়ে গেছে। আরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে তো একটা শান্তি আশা করছিলাম, সেটা তো পাচ্ছি না। কিন্তু পরে আমরা কার কাছে আশা করছিলাম? বিএনপির কাছে, যেটা বড় দল, তারা ক্ষমতা আসবে, তারা আমাদেরকে শান্তি দিবে। কিন্তু তারা বলতেছে নির্বাচন কইরা এসা শান্তি দিমু, নির্বাচনের আগে শান্তি দিতে পারুম না। বলে নাই, মানে কার্যকলাপে দেখাই দিতেছে নির্বাচনের আগে শান্তি দিতে পারুম না। যদি পারতো ভাই, 3000-এর উপরে বহিষ্কার করছে এই দল থেকে বাইর করে ছুঁড়া ফালাই দিছে। কিন্তু থামছে কি? থামে নাই, চলছে চলছে চলছে। এই যে দেখেন মুরাদনগরে 2জন নারী 1জন পুরুষ পৃথিবী থেকে বিদায়। পুরা গ্রামবাসী 14টা গ্রামের লোকজন এসে ঘেরাও কইরা বিদায় কইরা দিচ্ছে। কারণ মুরাদনগরের মানুষের মুখের কথা শুনেন। এদেরকে ধইরা পুলিশে দিল নাকি ছাইরা দিত আগে থেকেই। এরা গত 20 বছর যাবত এখানে মাদক ব্যবসা করে, ইয়াবা বেচে, গাঁজা বেচে, ফেন্সিডিল বেচে। এদেরকে ধইরা জেলে দিল, আবার বাইরে হয়ে চলে আসে। এরা ওইখানে তাপালিং কইরা বেড়ায়, তাও কি মানে না? এর বিরুদ্ধে কেস দেয়, ওর বিরুদ্ধে মামলা করে। ওদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে মামলা ঢুকা দেয়। স্থানীয় ময় মুরব্বীদেরকে বুঝছেন মামলার আসামি বানায় দিচ্ছে। ওইসব মুরব্বীরাই বলতেছিল যেটা ক্রিমিনাল ছিল। দেখেন এই যে বিচার পাচ্ছিল না, এদেরকে আইনের হাতে তুইলা দিলে বাইরে হয়ে চলে আসে। এগুলো দেখতে দেখতে মানুষের মনের ভিতরে ক্ষোভ জন্ম হয়েছিল ভাই। ওই ক্ষোভ থেকেই বুঝছেন ওই আক্রমণ, যেটাকে আমরা বলতেছি মব। হ্যাঁ, মব অপারেশন মানে গণধোলাই, মব মানে গণধোলাই অপারেশন চলতেছে। আইন যদি ঠিক হয়ে যেত, আইন যদি শক্ত হয়ে যেত, ওই অপারেশন হান্ট যদি ডে নাইট চলতো, তাহলে তো ভাই শয়তান থাকতো না। শয়তান তো রয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে। ডক্টর ইউনূস স্যার কয়জনের সাথে ফাইট দিবে? দেখেন গত সরকার পুরাটা কেমন ছিল আপনারা তো জানেন। দেখেন পালিয়ে যাওয়া সরকারের কর্মকাণ্ড নিয়ে নতুন কইরা কিছু বলার নাই। ওনারা কিছু সংখ্যক লোক পালায় গেছে, বাকি পুরো অংশটাই তো রাইখা গেছে। তাদেরকে নিয়েই তো এই সরকারটা পথ চলতে হইতেছে। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, ওই যে ওনাদের নেতারা এসে বলছে না 12 ঘন্টার জার্নি করে ডক্টর ইউনূস এখন আমাদের নেতার সাথে দেখা করতে গেছে। ফজলুর রহমান ব্যঙ্গ করে বলছিল না, এখন টাকা বাঁচার জন্য গেছে, বাঁচার কোনো উপায় নাই, বিএনপির সাথে তাকে বসতেই হবে, যার জন্য লন্ডনে গেছে। বলছে না, আরো বলছে ওই যে পুরস্কার পাইছে, ওগুলো হলো ভুয়া। আসলে আমাদের নেতার হাতে পায়ে ধইরা তার এক্সিট পয়েন্টটা নিবে, কিভাবে সে বাঁচতে পারে সে বুদ্ধিটা নিবে। এরকম অপমানজনক কথাবার্তা বলছে। কিন্তু ওগুলা বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউনূস স্যার ওনার সাথে লন্ডনে কেন বসছে? ভাই শান্তির জন্য। ওনার কাছে হেল্প চাইছে। কি হেল্প চাইতে পারে? যে ভাই আপনার দলে অনেক মানুষ, আপনি আমাকে একটু সহযোগিতা করেন, এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাটা আমি দেই, আর দেশের সংবিধানে একটুখানি ঘাপলা আছে, এগুলো একটু চেঞ্জ করি, আর নির্বাচনটা কি পদ্ধতিতে হবে সেটা ঠিক কইরা, এই 3টা জিনিস ঠিক হইলেই তো নির্বাচন দিয়ে দিতে পারি। আপনি যদি আমাকে হেল্প করেন, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব। এইটাই তো আলাপ হয়েছে ভাই। ওইখানে কি এমন কোনো কিছু আলাপ হয়েছে? চলেন আমরা সেন্ট মার্টিন বেচা ভালামু, আমরা করিডোর দিয়ে দেবো, আমরা পোর্ট দিয়ে দেবো। ভাই পোর্ট তো এখন দেখেন অলরেডি কিন্তু যারা আগে পোর্ট চালাইতো তারা বিদায় নিছে গতকাল। এখন 6 মাস চালাবে আমাদের নেভি। 6 মাস পর ওই যে ডক্টর ইউনূস স্যার যেটা বলছিল, ওনারাই চালাবে, দুবাই থেকে ওনারাই এই পোর্ট চালাবে। লেখা রাখেন ভাই, লেখা রাখেন। এইসব ব্যাপারে আলাপ হয়েছে। ডক্টর ইউনূস স্যার তারেক রহমান সাহেবকে বুঝাইতে পারছে যে হ্যাঁ এটা কারেক্ট, এটা দেশের জন্য ভালো। যার জন্য দেখেন না ওনাদের নেতারা আর পোর্ট নিয়ে কোনো কথা বলে না। এই ধরনের দেশের উন্নতির আলাপ হয়েছে। আর মেইন আলাপ যেটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে হেল্প করতে হবে। কিন্তু সেই হেল্পটা কি করতে পারছেন? আজকে যে সার্ভিস আপনাকে ট্যাগ করে লিখলো, আপনি কি উত্তর দিবেন? এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগতেছে তারেক সাহেব? আপনি নিজেই বলেন। দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। দর্শক নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।